হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্প অবনী ভাঙ্গা সংসার। লেখিকা তানিয়া আনিতা, পর্ব 10। 15 মিনিট হলো অবনীর শাশুড়ি রুমে আসছে। তিনি তাকে বসিয়ে রেখে আলমারিতে কী জানি খুঁজছে। সিমরান রহমান আলমারি থেকে কিছু বক্স বের করলো। দেখে মনে হচ্ছে গয়নার বক্স। বক্সগুলো এনে অবনীর সামনে রাখলো। অবনী একবার বক্সের দিকে তাকায়, একবার শাশুড়ির দিকে। সিমরান রহমান অবনীর মুখ থেকে বুঝে গেলেন অবনী এসব দেখে অবাক হয়েছে। তাই তিনি বক্সগুলো খুলতে খুলতে বলেন, কি অবাক হচ্ছ নাকি? এগুলো কেন আনলাম? এগুলো সব তোমার জন্য। আমি একটু একটু করে এগুলো পরে গড়েছি আমার ছেলে আর মেয়ের জন্য। ভাবলাম যার যে জিনিস তাকে তা বুঝিয়ে দেয়। আসলে আগামীকাল আমার এক আত্মীয়র ছেলের বিয়ে, আমাদের সবাইকে যেতে হবে। তাই ভাবলাম এগুলো তোমাকে দেই, কাল তুমি এগুলো পরবে। মা কি বলছেন? এত দামি আর ভারী গয়না না মা, আমি এগুলো সামলাতে পারবো না। যদি কোনোভাবে হারিয়ে যায় তাহলে তো। না না না, আমি নিব না। অবনীর কথায় সিমরান রহমান হেসে ওঠেন। আরে দূর বোকা, এত বড় মেয়ে হয়েছিস আর এসব জিনিস সামলাতে পারবি না? তাহলে সংসার সামলাবি কী করে? কথাটা বলে তিনি একটা একটা গহনা খুলে অবনীকে দেখান, কিন্তু অবনীর ধ্যান অন্যদিকে। তার মাথার ভিতর এখনও মায়ের বালা কথাটা ঘুরছে, সংসার সামলাবি কী করে? আচ্ছা মা, কোন সংসারের কথা বলছে? যে সংসারটা ডিভোর্স দিয়ে শুরু হয়েছে সেটা নাকি টাকার জন্য? যে সংসার সে বিক্রি করে দিয়েছে। কথাটা মনে করে ব্যঙ্গাত্মক হাসি ফুটে অবনীর মুখে। সিমরান রহমান অবনী উদাসীনতা দেখে জিজ্ঞেস করে, কি হলো, কি ভাবছো? যদি ভাবো তুমি এসব নিবে না তাহলে কিন্তু আমি মানব না। আমার ছেলের বউকে আমি সবসময় পুতুলের মতো দেখতে চাই। কথাটা বলে অবনীর কপালে চুমু দেন। অবনীর চোখ বুজে অনুভব করে তার মৃত মায়ের কথা, ঠিক যেন মা তাকে আদর করছেন। 1 ঘন্টা হলো অবনী শাড়ি হাতে দাঁড়িয়েছে। সে কখন থেকে চেষ্টা করছে শাড়ি পরার, কিন্তু কোনোভাবে পেরে উঠছে না। শাড়ি পরেনি এমনটা না, বিয়ের পর 2-1বার পরা হয়েছে, তবে সেগুলো সুতোর ছিল। কিন্তু এখন যেটা হাতে সেটা হচ্ছে জর্জেটের, যা পুরোটা কঠিন না হলেও খুব একটা সহজ না। এসব শাড়ি পরতে একজন মানুষের সাহায্যের প্রয়োজন পড়ে। অবনী বাইরে উকি দিতে অন্তিকে দেখতে পেল। কোনো রকমের শাড়িটা পেঁচিয়ে অন্তিকে ডেকে নিল। অন্তি রুমে আসতে অবনী দরজা বন্ধ করে বলল, অন্তি, তুমি কি শাড়ি পরাতে পারো? যদি পারো প্লিজ আমাকে সাহায্য করো। ভাবি, আমি তো শাড়ি পরতে পারি না। তুমি তো জানো আমি জিন্স টপস পরি, শাড়ি কখনো পরিনি, তাই জানিও না। অন্তির কাছ থেকে সাহায্যের আশা করলেও তাতে পানি পড়ল। অন্তি কিছুটা সময় নিয়ে চট করে বলল, মা তো পারবে, কিন্তু উনিও তো তৈরি হচ্ছেন। ওকে তুমি অপেক্ষা করো, আমি একবার মাকে জিজ্ঞেস করি। অন্তি চলে গেল মাকে বলতে। অবনী আবারও ধপ করে বসে পড়ল। একটু পর সিমরান রহমান রুমে ঢুকে অবনীর অবস্থা থেকে মুচকি মুচকি হাসে। অবনী বুঝতে পেরে মাথা নিচু করে অভিমান সুরে বলল, মা আপনিও হাসছেন? এর জন্য আমি শাড়ি পরতে চাইনি, আমার ভয় লাগছে যদি কোনোভাবে শাড়িটা খুলে যায়। আরে আমি যখন পরিয়ে দিচ্ছি নিশ্চিত থাকো, কিছু হবে না। এদিকে এসো, সুন্দর করে পরিয়ে দে। চারপাশটা কত মানুষ, সবাই বিভিন্ন ভঙ্গিতে পিক তুলছে। অবনী একপাশে বসে আছে, সবাইকে দেখছে। আসলে এমন অনুষ্ঠানে আসলে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়, তাতেও মনটা ভরে যায়। এতক্ষণ সিমরান রহমান সাথে ছিলেন, এখন উঠে অন্যান্য আত্মীয়দের সাথে কথা বলছে। অবনী চারপাশটা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। হঠাৎ করে অব্রকে দেখতে পায়। অ্যাশ রঙের স্যুট আর জিন্সে অব্রকে খুব সুন্দর লাগছে। ফর্সা গায়ের রঙের স্যুটটা ভালোই মানিয়েছে। অবনী এক ধ্যানে চেয়ে আছে অব্রের দিকে। অন্তি এসে অবনীকে বলল, ভাবি ওঠো, মা তোমাকে ডাকছে। কেন? কারণ আমাদের কিছু রিলেটিভ তোমাকে দেখতে চাইছে। তারা তো ভাইয়ার বিয়েতে আসতে পারেনি, তাই এখন তোমাকে দেখতে চাইছিল। দেখতে চাওয়ার বিষয়টা সত্যিই বিরক্তজনক, কারণ সচরাচর এমনি স্বাভাবিক হয়ে কথা বললে তেমন আনিজি লাগে না, কিন্তু নির্দিষ্ট করে কারোর সামনে যেতে বললে মনে হয় কেন জানি নিজেকে আপদমস্তক কারোর সামনে উপস্থাপন করা। অবনী ইচ্ছে করছে না, তবুও নম্রতার খাতিরে অবনী গেল। অবনী বসা থেকে ওঠার সময় তার শাড়ি কিছুটা সরে যায়, যা সে টের পায়নি। জর্জের শাড়ি, এ সমস্যা যতই পিন সেটা করা হোক না কেন, কোনো না কোনোভাবে সরবে। অবনী যাওয়ার সময় কিছু ছেলের পাশ কাটিয়ে যায়, কিন্তু সে লক্ষ্যই করলো না যে সে দৃষ্টিগুলো তার দিকে কেমন করে তাকিয়েছে। অব্র কিছু ফ্রেন্ডদের সাথে কথা বলছিল। অবনীর দিকে চোখ পড়তেই সাথে সাথে ওই ছেলেগুলোর দিকেও নজর পড়ে। ছেলেগুলো তখনও অবনীর দিকে তাকিয়ে কী যেন বলছে আর আঙ্গুল দিয়ে কী জানি দেখাচ্ছে। ওদের আঙ্গুলকে ইশারা করে তাকাতেই অব্র যা দেখালো তাতে ওর মাথায় আগুন জ্বলে উঠল। সাথে সাথে অব্র অবনীর ওখানে চলে গেল। অবনী তখন সবার সাথে কুশল বিনিময় করছিল। অব্র তাৎক্ষণিক উপস্থিতি
অবনী কিছুটা ঘাবড়ে গেল। সিমরান রহমান ছেলেকে দেখে কিছুটা জিজ্ঞেস করলেন, কিরে তুই হঠাৎ এখানে, কিছু বলবি হঠাৎ? আসলে আমার শরীরটা তেমন ভালো লাগছে না, তাই বাসায় যেতে এসেছি। ও মা, মাত্র তো আসলাম, এখন কারোর সাথে ভালো করে মিট হয়নি, তার আগেই চলে যাব? তাহলে একটা কাজ কর, তুই চলে যা গাড়ি নিয়ে, আমরা পরে আসবো। মায়ের কথায় মেজাজ গরম হয়ে গেল অব্রের। অব্র সোজা উত্তর দিল, মা তোমাদের যেতে ইচ্ছে না করলে পরে যেও, আমি অবনীকে নিয়ে চলে যাচ্ছি। কথাটা বলে উত্তরে অপেক্ষা না করে অব্র অবনীর হাত ধরে ক্লাব থেকে বের হয়ে গেল। সিমরান রহমান বিস্ময়ের চোখে চেয়ে রইলেন। সে কখন থেকে একটানা দাঁড়িয়ে আছে, কিন্তু অব্রের কোনো হেলদোল নেই। সে আপন মনে ইজি চেয়ারটাতে বসে নিকোটিনের স্বাদ দিচ্ছে। অব্র সহজে নিকোটিন নেয় না, তবে খুব রাগ আর চিন্তা থাকলে তখন নিকোটিনের ধোঁয়াকে সঙ্গী করে নেয়। এবার অবনী আস্তে করে জিজ্ঞেস করল, আপনার কি কিছু হয়েছে? মাকে বললেন অসুস্থ। কি হয়েছে বলবেন, তাহলে কিছু করা যেত। অবনীর কথায় অব্র ওর দিকে ফিরে তাকালো। হাতে টাকা সিগারেটটা শেষ করে চেয়ার থেকে উঠে নতুন একটা সিগারেটে আগুন দিতে দিতে বলল, নিজের শরীর সবাইকে দেখাতে খুব ভালো লাগে, তাই না? এতে নিজের ভিতর থাকা কষ্টটা কিছুটা কমানো যায়, কি বলো? অব্রের কথাটা অবনীর কেমন জানি খুব খারাপ লাগলো। এসব কী ধরনের কথা, আর হঠাৎ এসব কথার মানে কি? অবনী আবার কখন নিজের শরীর দেখালো, কাকে দেখালো? এখনও অবধি বাসায় অব্রের সামনে নিজেকে পরিপাটি করে রাখছে, কখনো খোলামেলাভাবে চলাফেরা করেনি। তাহলে অবনী যখন এইসব চিন্তায় মগ্ন, অব্র তখন অবনীর অনেকটা কাছে চলে এসেছে। অবনী তা খেয়ালও করেনি। কী হলো, চুপ করে আসছো যে? উত্তর দাও, যা জিজ্ঞেস করছি তার। অবনী এবার ভয় পেয়ে গেল। অব্র এমন করে কথা বলছে কেন? অবনী কি উত্তর দেবে, যার উত্তর তার জানা নেই? অবনী এবার কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি বুঝতে পারছি না আপনি কিসের কথা বলছেন। আমি তো ঠিকভাবে চলি, তাহলে আপনি এসব কথা আমাকে বলছেন কেন? তুমি তো কচি বাচ্চা, কিছু তো বোঝো না। কথাটা বলে অব্র নিজের এক হাত অবনীর উন্মুক্ত পেটে রাখলো। ততক্ষণে অবনীর পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সে কি বাস্তবে আছে নাকি কল্পনায়? অব্র তাকে এ কথায় স্পর্শ করেছে। অবনী নড়াচড়া করতে পারছে না। অব্র নিজের হাতটা আস্তে আস্তে করে পেট থেকে উপরে তুলতে লাগলো। অবনী চোখ বন্ধ করে রেখেছে, চোখ খোলার শক্তিটা যেন সে পাচ্ছে না। অব্র হাত কাঁধ পর্যন্ত যাওয়ার পর থেমে গেল। ঠিক তখনই একটানা অবনীর শাড়ির আঁচলটা টেনে মাটিতে ফেলে দিল। অব্রের এহেন কাণ্ডে অবনীর চোখ খুলে ফেলল। চোখ খুলতেই অব্রের লাল চোখ নজরে পড়ল। অবনীর চোখ জোড়া দেখে আঁতকে উঠল। ছেলেদের কোমর দেখিয়ে মাথা খারাপ না করে একেবারে এভাবে গেলে তো হতো, তাহলে সবাই মজা নিতে পারতো। কি বলছেন কি আপনি? আমাকে আপনার কেমন মনে হয়, কেমন মেয়ে মনে হয়? আমার সম্পর্কে কতটুকু জানেন? মুখে যা আছে তাই বলছেন। আমি কি ইচ্ছে করে এমনটা করেছি? হয়তো ভুলবশত হয়েছে, তাই বলে আপনি আমাকে এসব বাজে কথা বলতে পারেন না। এমনিতে অব্রের রাগ সপ্তম আকাশে, তার উপর অবনীর এমন করা উত্তরে অব্র আরও রেগে গেল। তাই কড়া গলায় উত্তর দিল, ভুল হয়েছে তাই না? পরের বার যেন এ ভুল না হয়, তার জন্য তো কিছু করতে হবে। কথাটা বলার বাকি সাথে সাথে হাতে থাকা অর্ধ সিগারেটটা অবনীর উন্মুক্ত পেটে লাগিয়ে দিল। ও মা গো বলে অবনী চিৎকার দিয়ে উঠল। অবনী এতটাই জোরে চিৎকার দিল যে মনে হচ্ছে বাইরে থাকা ঝিঁঝি পোকাগুলো চুপ হয়ে গেছে। অব্রের এক হাতে অবনীর মুখ, অন্য হাতে সিগারেট দিয়ে জোরে জোরে চেপে দিল। অবনী নিজের দুহাত দিয়ে আপ্রাণ চেষ্টা করছে অব্রের হাত থেকে নিজেকে ছাড়াতে, কিন্তু সে ব্যর্থ হলো। প্রায় 10 মিনিট পর অব্র সরে আসলো। অবনী ওই অবস্থায় মেঝেতে বসে পড়ল। কেন, আওয়াজ যাতে না হয়, তাহলে গলা টিপিয়ে দেব। অবনী ইচ্ছা করছে চিৎকার দিয়ে কাঁদতে, কিন্তু অব্রের কথায় নিজেকে দমিয়ে নিল। হাতটুকু মুখের ভিতর রেখে কান্না দমানোর চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হচ্ছে, কারণ পুরো জায়গাটা খুব জ্বালা করছে। এটা হচ্ছে তোমার মনে রাখার চিহ্ন। পরের বার থেকে এমন ভুল হওয়ার আগে পুরো জায়গাটা দেখে শিখে নেবে তোমার ভুলটা কী ছিল। আর একটা কথা, তুমি আর আমি ছাড়া এই বিষয়টা যেন কেউ না জানে। আমরা বিছানায় গিয়ে শুয়ে পড়ে, আর অবনী মেঝেতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।